মাত্র। আরে বাবা, তোমাকে বাদ দিয়ে আর কটা কিপ্টে লোক দেখেছো শুনি? কি বললে? আমি কেপন? আরে না না না, তুমি কিপ্টে হতে যাবে কেন? আমি বলছিলাম কি, বলছি যে ওই এক কাপ চা হবে নাকি? হ্যাঁ, নিকুচি করেছে তোমার চায়ের। পাঁচালি মাথায় থাক, আমি চললুম। বলি তোদের দিদিমা দুধ চিনি খরচের ভয়ে এক কাপ চাও দিলে না আমায়। তা তোরাই বল, দিদিমাটা হাড় কিপ্টে কিনা? গোপাল দাদু, আজ একটা কিপ্টের গল্প শোনো। কিপ্টের গল্প? হ্যাঁ, কিপ্টের গল্প। শোন তবে। একদিন মহারাজ রাজসভায় বললেন, অনেকদিন ধরেই একটা প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে, কিন্তু কিছুতেই সঠিক জবাব পাচ্ছি না। আপনার প্রশ্ন ব্যক্ত করুন মহারাজ, আমি আর টেনশন নিতে পারছি না। পৃথিবীর সবচাইতে বড় দাতাকে? এটার কি এমন কঠিন প্রশ্ন মহারাজ? স্বয়ং মহারাজ কৃষ্ণচন্দ্রের চেয়ে বড় দাতা আর কেউ আছে নাকি? একদম সত্য মহারাজ, আপনি থাকতে। কি গোপাল, তোমারও কি তাই ধারণা? কি হলো গোপাল, তুমি দেখছি খুবই চিন্তিত হয়ে পড়লে। মহারাজ অপরাধ নেবেন না হুজুর, পৃথিবীতে সবচেয়ে বড় দাতা একজন কৃপণ মহারাজ। বেটা ভাঁড়ের হলোটা কি? মহারাজের খেয়ে পড়ে বলে কিনা। থামুন আপনি। হ্যাঁ গোপাল, তুমিই বলো। দেখুন মহারাজ, একজন কৃপণ সারা জীবন অতি সাধারণভাবে থেকে আধ পেটা খেয়ে টাকা পয়সা জমিয়ে রাখে মহারাজ, কিন্তু তার মৃত্যুর পর সেই টাকা তার নিজস্ব কোনো কাজেই লাগে না মহারাজ। তার উত্তরাধিকারীরাই সব লুটে পুটে খায়। বেটাকে এবার পেয়েছি বাগে। গোপাল, তুমি তো জানো ওই কদল কুতকুতপুরে আমার এক বিধবা পিসিমা থাকে। বুড়ি এতই কিপ্টে যে এক বেলা রান্না করে তো 3 বেলা খায়। হ্যাঁ মহারাজ, আমি জানি। এখন তুমি যদি আমার সেই পিসির কাছ থেকে কিছু টাকা আদায় করে আনতে পারো, তাহলে তোমাকে যথাযথ পুরস্কার করব। আর না আনতে পারলে? এর নতুন কি মহারাজ, কাজ করলে পুরস্কার, নাচের তিরস্কার। আমি রাজি মহারাজ, আদেশ করুন কবে যেতে হবে? তাহলে কালই তুমি রওনা দাও, শুভস্য শীঘ্রম। আমি মহারাজের পিসিমাকে ভালো করে চিনি গোপাল। বুড়ির হাত দিয়ে জলও গলে না, আর তুমি কিনা টাকা আনবার বাজি ধরলে। বুঝলেন মন্ত্রী মশাই, বুদ্ধি খাটাতে খাটাতে মাথায় টাক পড়ে গেল। এখন সব বুদ্ধি এখানে এসে জমেছে, একটু ঢেকুর তুললেই। তবে কালই আমি রওনা দিচ্ছি মহারাজ। ঠিক আছে গোপাল, ঠিক আছে। তারপর তারপর কি হলো গোপাল দাদু? তারপর আরে মহারাজকে তো বলে দিলুম পিসির থেকে পয়সা নিয়ে ফিরব, কিন্তু কিপ্টে বুড়ির থেকে পয়সা আদায় করা কি চারটিখানি কথা রে? তাহলে তুমি হেরে গেলে দাদু। অত সহজ হেন কোনো কাজ নেই যা আমি করতে পারি না। তো রাজ দরবার থেকে বেরিয়ে আমি চললুম সোজা বাজারের দিকে। দে মা আমায় তো বিলে দাদি, দে মা আমায় তো বিলে দাদি। রাজার পিসি বড় কিপটে ভারী, তার থেকে যে আনবো করি। দে মা আমায় তো বিলে দাদি। ইগো কুচো চিংড়ি কত করে গো কর্তা? এটি এমন কিছু না, মাত্র 100 টাকা কিলো। হ্যাঁ তা মাত্রই বটে। এখন আর দরদামে করার সময় নেই, তাই না হলে ঠিক আছে গো, শতখানেক দাও দেখি। মাত্র 100 গ্রাম। কেন গো, 100 নিলে পয়সা লাগবে না বুঝি? আর লাগবে বইছি, কিন্তু 100 নিলি আপনি কি খাবেন, আর ছেলে বউরেই বা কি খাওয়াবেন? ও সে নিয়ে তোমার ভেবে কাজ নেই কর্তা, তুমি ওই 100ই দাও। গিন্নি, ও
ও গিন্নি, এই চিংড়িগুলো মুচমুচে করে ভেজে দাও তো দেখি গিন্নি। বলি দিন দিন তোমার বুদ্ধি শুধু লোপ পাচ্ছে নাকি, হ্যাঁ? এই শনিবারে বার বেলায় চিংড়ি এনে হাজির করলে যে বড়, হ্যাঁ? হে বাবা বড় ঠাকুর, বাবা পাগলটার অপরাধ নিও না বাবা। যাও 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 যাও, ওগুলো ফেলে দিয়ে এসো গে। ফেলে দিয়ে এসো গে, অত সস্তা, ফেলে দিলেই হলো। এ জেসে মাছ নয় গিন্নি, এ হচ্ছে পুরস্কার আনবার মাছ। পুরস্কার আনবার মাছ? ব্যাপারটা কি, হ্যাঁ? একটু খোলসা করে বলো দেখি। আরে বাবা, আগে যা বলি শোনো, শোনো দেখি। সত্যি গো, তোমার কত বুদ্ধি। দাও 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 দাও, আমি এক্ষুনি মাছগুলো ভেজে রাখছি। এই নাও তোমার চিংড়ি। দাও 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 গিন্নি। আরে অনেকটা পথ যেতে হবে গো, হোদল কুতকুত কি এখানে? তবে আমি চলে গিন্নি। চলি বলতে নেই, বলো আসি, পয়সা নিয়ে আসি। ঠিক আছে ঠিক আছে, আমি আসি, কেমন? দুর্গা 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 দুর্গা, জয় মা, মাগো পুরস্কারটা যেন জোটে মা। অনেক দিনের ইচ্ছে, এক জোড়া পালা গড়াবো। দুর্গা 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 দুর্গা। গোপালি চলেছে তাই ঠং ঠাং, পয়সা বাজছে টাকে। গোপালি চলেছে খুশো চিংড়িকে ছেকে। গোপালে গোপালি চলেছে গোপাল, একটু পরে কিপটা পিসিরি পুরতে চলেছে কপাল। গোপালে গোপালে গোপাল গোপাল। পিসিমা, ও পিসিমা। কে বাছা, এই ভক্তপুরে আবার কে এলি? পিসিমা, আমি গোপাল গো, সেই কৃষ্ণনগর থেকে আসছি গো। গোপাল মানে আমার কেষ্টর ভাঁড় গোপাল? হ্যাঁ পিসিমা, আমি তোমার কেষ্টচন্দরের ভাঁড়। আর দরজাটা খুলবে নাকি এই রোদে? খুলছি বাছা, খুলছি। একা মানুষ তো, আয় 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 আয়, ভেতরে আয়। একদম জ্বলে পুড়ে গেছিস দেখছি। বস বস বস, আমি একটু জল এনে দিই। নে দেখিন, জলটা খেয়ে নে। একটু চিনি যে দেব, তার আর জো আছে? জানিস বাবা, মাস চারেক আগে 1 আনার চিনি কিনেছিলুম, তা হত ছাড়া পিঁপড়ে গুলো সব শেষ করে দিয়েছে গা। তুই বাবা শুধু জলটাই বরং খেয়ে নে। ও, ঢের কিপটে দেখেছি, কিন্তু দেখি হাড় কিপটে। না না পিসি, ওই চিনি টিনির দরকার নেই। এমন সময় এলি বাচ্চা, একটু জিরন দে তুই। আমি এক গাল মুখে দিই কিছু। না না না, তুমি ব্যস্ত হইও না পিসিমা। হ্যাঁ, তা পিসি কি রেঁধেছ গো আজ? বেধবা মানুষের আর রাধা বাড়া। গাছে লাউ ছিল, ওটা পেড়ে ঘন্ট করেছি, আর এই আতপ চালের ভাত। লাউ ঘন্ট, কতদিন যে খাইনি পিসি। আমার তরে খানিক রেখো কিন্তু, এত দূর এলাম, তোমার পাতের একটু পেশাব না নিয়ে যাই কি করে বলো তো? আচ্ছা আচ্ছা, আমি নয় খাবার শেষে পাতে খানিকটা রেখে দেব খন, তুই খেয়ে নিস। খানিক বেশি করে রেখো পিসিমা, অনেকটা হাঁটতে হাঁটতে এসেছি তো, ও খিদেটাও চাগার দিয়ে উঠেছে বুঝলে। একা লোকের রান্না,
বেশি কোথায় পাবো শুনি? তা আমি একটু কম খেয়ে না হয় তোর জন্য রেখে দেব। হতভাগাটা আসার আর সময় পেল না, ঠিক খাওয়ার সময় এসে হাজির। নে গোপাল, আমার হয়ে গেছে, তুই খেতে বস। আমি হাতটা ধুয়ে আসি, কেমন? এক আনার চিনি 4 মাস। এবার বুড়ি দেখো, আজ তোমার আমি কিপটেমি বার করে ছাড়বো। কই রে গোপাল, বসেছি? নে নে নে, আগে খেয়ে নে, পরে তোদের সব গল্প শুনবো। তা রান্না বান্না কেমন হয়েছে রে গোপাল? অতি উত্তম। এই সত্যি বলতে কি পিসিমা, এই কতদিন যে লাউ চিংড়ি খাইনি, কি বলবো তোমায়। আরেকটু হবে নাকি পিসিমা? কি বললি? লাউ চিংড়ি? তোরে কি মাথা খারাপ হয়ে গেল নাকি রে গোপাল? আমি বেদবা মানুষ, চিংড়ি মাছ আমায় খেতে আছে যে রাঁধবো? বললেই হলো পিসিমা, তুমি না রাঁধলে থালায় এলো কি করে শুনি? এই দেখো। কিন্তু আমি তো কই 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 দেখি। হরি 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 হরি। তুমি নিজেই তো দেখলে পিসিমা। সত্যি কথা বলতে কি, ওই বিধবা হলেও একাদিন খেতে দোষ নেই পিসিমা। তাছাড়া এ কথা ওই তুমি আর আমি শুধু জানলাম পিসিমা। বাবা গোপাল, তোর দুটি হাতে ধরে বাবা, এক কথা তুই কাউকে বলিস নে যেন। এ সত্যি না বাবা, সত্যি না। তা না হয় হলো, কিন্তু ওই মহারাজ যদি আমাকে জিজ্ঞেস করেন, তুমি তো জানো পিসিমা, আমি আমার বউকেও মিথ্যা বলতে পারি, কিন্তু মহারাজকে আমি পারবো না পিসিমা। কেষ্ট যেমন তোদের মহারাজ, আমিও তো তার পিসি নাকি? নে নে বাবা, এই কটা টাকা রাখ। কিন্তু তুমি আমাকে ভারী ফ্যাসাদে ফেললে পিসিমা। মহারাজকে মিথ্যা বলতে গেলে না পিসিমা, আরো কিছু ছাড়তে হবে। আরো? নে নে দেখ, এতে কত আছে? দেখি দেখি দেখি, একটু বেশি পেলেই ভালো হতো। তা এর বেশি নেই যখন, তখন দেখিস বাবা, এই বেদবার সম্মানটা বাঁচাস বাবা। তুমি নিশ্চিন্তে থাকো পিসিমা, আমার কথার নড়চড় হবার নয়। এসো এসো গোপাল, এসো। কিন্তু তোমার মুখটা ওরকম বিষণ্ণ দেখাচ্ছে কেন? নিঘাত পিসিমার কাছে জব্দ হয়ে এসেছো। সে আর বলতে, আমি গোপালের মুখ দেখেই ধরেছি ব্যাটা আজ একেবারে লেজে গোবরে হয়ে গেছে। মন্ত্রীমশাই একদম ঠিক ধরেছেন। আরে বাবা, রাজামশাইয়ের পিসিমার থেকে টাকা আদায় করা কি চারটিখানি কথা? কি হলো গোপাল, তবে কি তুমি সত্যি সত্যি টাকা আদায় করতে পারোনি? মহারাজ, পেরেছি মহারাজ, পেরেছি। এই নিন। তাহলে তোমাকেও তো চিন্তাগ্রস্ত লাগছে কেন? আপনি যদি অভয় দেন তো বলি। না না, তুমি নির্ভয় বলো গোপাল, নির্ভয় বলো। অভয় যখন পেয়েছি, বলছি তবে শুনুন মহারাজ।
তোমার তোমার তুলনা নেই গোপাল, সত্যি তোমার তুলনা নেই। তবুও তুমি তুমি এত বিষণ্ণ কেন? আগে আপনার বিধবা পিসিকে ঠকিয়ে না না গোপাল, একদম নয়। আমি তো শুধু টাকা আদায় করতে বলেছিলাম, অন্য কোনো শর্ত তো ছিল না। তুমি তোমার বুদ্ধি দিয়ে যে কাজ করেছো তাতে আমি খুব খুশি। তাও মহারাজ। তুমি তুমি চিন্তা ছাড়ো গোপাল, চিন্তা ছাড়ো। কালই আমি কোন অনুচরকে পিসিমার কাছে পাঠাবো, সব ঘটনা সবিস্তারে জানিয়ে আমি ক্ষমা চেয়ে নেব। আর হ্যাঁ, তোমাকে দেওয়া পিসিমার টাকার 4 গুণ আমি ফেরত পাঠাবো। এবার আমি শান্তি পেলাম মহারাজ, আপনি যথার্থই ন্যায় বিচারক। এই নাও তোমার পুরস্কারের অর্থ। তাহলে গোপাল দাদু তুমি সবার হিসেব উল্টে দিলে, কি বলো? হ্যাঁ, ঠিক বলেছিস গুলটে, দিলুম সব হিসেব উল্টে। আর নয়, সন্ধে হয়ে এলো, এবার সবাই গিয়ে পড়তে বসগে, আমিও এবার উঠি। কিরে পুটিয়ে তো দেরি করছে কেন বলতো? ঠিক আসবে, ওর সঙ্গে ওর ভাই দুটো আছে না, ওদের জন্য ওরা আর দেরি হচ্ছে। কিন্তু পুটে আর টেপা আমাদের প্ল্যান জেনে যাবে না তো? ঠিক ওদের ভাগিয়ে দেবো। ওই তো আসছি। এবার দেখবো কি করে তুই পুটে আর টেপাকে ভাগাস। এই শোন, তোরা তো ছোট, তোরা একটু এগিয়ে হাঁট, আমাদের বড়দের একটু পার্সোনাল কথা আছে। তোমরা পড়ো ক্লাস 5-এ আর আমরা পড়ি 2-তে, তো তোমাদের কি এমন কথা আছে যে আমাদের সামনে বলতে পারছো না? সে কৈফত আমি তোদের দেবো না। তাহলে আমরাও যাব না। ভাই জানা একটু এগিয়ে হাঁট। ঠিক আছে ঠিক আছে। শোন, কাল খুব ভোরে উঠবি, তারপর সবার নজর এড়িয়ে লঙ্কা দাদুর বাগানের পেছন দিকে চলে আসবি। গাছে ফাছে কিন্তু আমি উঠতে পারবো না বাবা। নাপলা, আমি কিন্তু তোকে ডাকতে পারবো না। যদি খেজুর রস খাওয়ার ইচ্ছে থাকে তাহলে নিজে নিজে একদম 5টার মধ্যে লঙ্কা দাদুর বাগানের পেছনে। আর বলতে হবে না। কি কথা বলছে বলতো? তারপর দিদির ওপর নজর রাখতে হবে। চল দেখি দিদি কোথায় যায়। আহ, এত ভোরে অনেক দিন পরে বেরোলাম, হাঁটাহাঁটি করলে ভুঁড়িটা একটু কমবে। কি এই ভোরে ওরা কারা? চেনা চেনা মনে হচ্ছে, একটু পিছু নি। এখন তো পুটির দেরি হওয়ার কথা নয়। তাই তো, এদিকে ভোরটাও কেটে যাচ্ছে। ওই তো এসে গেছে। উঠে ওরা মনে হয় খেজুর গাছের রস পাড়বে, এইটারে আমাদেরও খাওয়া হবে। কি বল? যা বলেছিস। আচ্ছা, ওরা তাহলে এই মতলবে এত ভোরে উঠেছে। না, ধরতে হচ্ছে। নে নে পুটি কাছে ওঠ। আমার না ভয় ভয় করছে। তাহলে সর, আমি উঠি। এই যে, কাউকেই উঠতে হবে না। গোপাল দাদু, হ্যাঁ, তোমরা একটা খুব খারাপ কাজ করতে যাচ্ছিলে, না বলে অন্যের জিনিস নেওয়া বা খাওয়াকে
কি বলে জানো তো? চুরি। এ কি তোরা? দিদি, এই খেজুর রস চুরি করার জন্য তোদের পার্সোনাল কথা ছিল? চুপ চুপ। কিন্তু তোমরা আমায় কথা দাও যে তোমরা এরকম কাজ কখনো করবে না। একটা শর্তে। গল্প বলতে হবে, তাই তো? ঠিক তাই। কিন্তু এখন তো গল্প শোনানো যাবে না, তোমাদের পড়তে বসতে হবে বাড়ি গিয়ে। তাহলে তাহলে আবার কি, আজ বিকেলে শুনবো? বেশ, আজ তাহলে বিকেলে লঙ্কা দাদুর বাগানে বসেই গল্প শোনাবো। হ্যাঁ, এসে গেছি এসে গেছি, গল্প শোনাতে এসে হাজির গল্প দাদু। দম বেরিয়ে যাচ্ছে, একটু বসে নি, খিদে পাচ্ছে। ওই তো অনেক পেয়ারা ঝুলছে, তো একটা পেড়ে খাই। দারুণ গন্ধ তো, বাবা কি বড় লাগছে পেয়ারাটাকে নাকের কাছে ধরলে। যাই, পেয়ারাটা খেতে খেতে মিষ্টির দোকানেই যাই। কিন্তু পকেটে তো মাত্র 1 টাকা রয়েছে, মিষ্টি খাবো কি করে? থাক, খাবো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখবো। মিষ্টি দেখতে তো আর টাকা লাগবে না। এই হতচ্ছাড়া, সর সর বলছি, সর। দিলি তো আমার কাঁচটা নোংরা করে। আবার পরিষ্কার করতে হবে। কোথায় নোংরা করলাম? ওটা তো নোংরাই ছিল, আমি তো শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে নাক লাগিয়ে দেখছিলাম। বলি, মিষ্টি কি দেখার জিনিস? হ্যাঁ, খাবার জিনিস। খাবার খাবি নাকি একটা? হ্যাঁ খাবো। হ্যাঁ খাবো, ভাগ ভাগ এখান থেকে, ভাগ। দাও না ভোলা দাদু, দাও না একটা। দেব, আগে টাকা বার কর, দেব। কিন্তু আমার কাছে তো টাকা নেই। তাহলে হাওয়া পাতলা কর। বাহ, আমি টাকা কোথায় পাবো? টাকা কোথায় পাবো? তাহলে কি বিনা পয়সায় মিষ্টি খাবি? মামার বাড়ির আবদার নাকি? ও ভোলা দাদু, দাও না একটা মিষ্টি। বললাম তো, টাকা ছাড়া মিষ্টি হবে না। আচ্ছা, তোমার কাজ করে দিলে মিষ্টি দেবে তো? আগে তো কর। কি কাজ করব বলো? নে, কাঁচটা পরিষ্কার কর। নে, কাঁচটা পরিষ্কার কর। টাকা ছাড়া মিষ্টি যেন মরুভূমিতে বৃষ্টি। দাদু হয়ে গেছে। কই দেখি। এই তো দেখো, কাঁচ কেমন চকচক করছে। দাও, এবার মিষ্টি দাও। সে তো পেয়ে গেছিস। মানে এতক্ষণ ধরে মিষ্টি দেখলি, গন্ধ নিলি, আনন্দ নিলি, ব্যাস শোধ বোধ। যা এবারে কেটে পড়। কিন্তু তুমি যে বললে কাঁচ পরিষ্কার করলে মিষ্টি খাওয়াবে। আমি একবারও মুখে নিয়েছি এই কথা? যা, কেটে পড় মোজা, কেটে পড়। ভোলা দাদু, তবে এই নাও 1 টাকা দাও, এবার মিষ্টি দাও। ও হরি, তাহলে তোর কাছে টাকা ছিল? মাত্র 1 টাকা গো। বেশ, কি মিষ্টি খাবি? সন্দেশ খাবো। কিছু গন্ধ পাচ্ছিস? হ্যাঁ, সুন্দর গন্ধ ছাড়ছে গো। রসগোল্লা তৈরি হচ্ছে, বুঝলি? এই নে সন্দেশ। এ কি, এইটুখানি কেন? আর একটুখানি দাও। হ্যাঁ, আরো দাও। রসগোল্লার গন্ধ শুকলি না? জানিস না, ঘ্রাণে ন
অর্ধ ভোজন বড় হলে বুঝবি। নে নে নে, এবার হাওয়া পাতলা কর তো, পাতলা কর। আর একটু দেবে না? তুই কি বাংলা কথাও বুঝিস না? এবার কি দোকান থেকে সরবি নাকি ধাক্কা দিয়ে বার করে দেবো? মন্ত্রী বেটার থোতা মুকাজ ভোতা হলো মন, রাজার মন্ত্রী বেটার থোতা মুকাজ ভোতা হলো মন। বেটারে বুদ্ধি না থাক, ও বেটার বুদ্ধি না থাক, মাথায় গোবর পোড়া আছে বিলক্ষণ। মন্ত্রী বেটার থোতা মুকাজ ভোতা হলো মন। মন্ত্রী বেটার থোতা মুকাজ ভোতা হলো। কি হলো? কি বোঁচা একা একা মাঠের পাশে বসে আছে কেন? দেখতে হচ্ছে। কিরে বোঁচা, তোর বন্ধুদের কাউকে তোর সঙ্গে দেখতে পাচ্ছি না কেন? ওরা সব মাঠে খেলছে। তাই তো, কিন্তু তুই খেলছিস না কেন ওদের সাথে? ওরা খেলতে নেয়নি? না দাদু, আমার খেলতে ইচ্ছা করছে না। কেন রে, বাড়িতে বকেছে? স্কুলে স্যার ঠেঙিয়েছে? মন খারাপ? এ কি রে, তুই আবার কাঁদছিস কেন? আরে কেন কাঁদছিস বল আমাকে, তোর কি হয়েছে? আমার মন খুব খারাপ। কেন রে, তোর মন খারাপ কেন? আমাকে বল, আমি তোর মন ভালো করে দেবো রে। ওই যে ভোলা ময়রা আছে না, ও খুব দুষ্টু লোক জানো। আমি কত কষ্ট করে কাঁচ পরিষ্কার করে দিলাম, আর ও কি না। যা এবারে কেটে পড়, কেটে পড়। দাদু, তবে এই নাও 1 টাকা, সন্দেশ খাবো। এই নে, কিছু গন্ধ পাচ্ছিস? হ্যাঁ, আর একটুখানি দাও। জানিস না ঘ্রাণে ন অর্ধ ভোজন। তাহলে এই জন্য তোর মন খারাপ? হ্যাঁ দাদু, আমার কিন্তু একটা আবদার আছে। না, দাবি আছে, দাবি। আমার দাবি মানতে হবে। তাই বল, কি দাবি তোর? ভোলা ময়রার মিষ্টি বিনা পয়সায় খাওয়াতে হবে। কেন রে, বিনা পয়সায় কেন? বাহ, ভোলা ময়রাকে জব্দ করতে হবে না? হ্যাঁ, ঠিক কথা। কিন্তু বোঁচা, ঠিক করে বলতো, তোর কোনো দোষ ছিল না তো? না গো দাদু, সত্যি বলছি, আমার কোনো দোষ ছিল না। বেশ, তুই যা চাইছিস তাই হবে। আচ্ছা, এবারে আমাকে বলতো, ভোলা ময়রা কখন দোকানে থাকে না? দাদু, ও দোকান ছেড়ে কখনো যায় না। শুধু বিকেলের দিকে ও খানিকক্ষণ ঘুমোয়, আর তখন দোকান সামলায় ওর ছেলেটা, ওই খোকা। ব্যাস, ওতেই হবে। শোন বোঁচা, কাল রোদ পড়লে তোর সব বন্ধুদের আসতে বলিস মিষ্টি খাওয়ার জন্য, তাও আবার বিনে পয়সায়। হ্যাঁ রে। কি মজা, ভোলা ময়রা পাবে সাজা। কি মজা, ভোলা ময়রা পাবে সাজা। আমি এবার একটু চোখ বুঝবো, কেউ এলে জাগিয়ে দিবি। ঠিক আছে বাবা। খবরদার, একটা মিষ্টিতেও হাত দিবি না। না, দেব না। ও, ঘুমের চোখ জড়িয়ে আসছে। তুই কিন্তু উঠে যাবি না, বসে পাহারা দে। আচ্ছা, তাই হবে। বাহ, রসগোল্লার সাইজ তো বেশ ভালো, একটু চেখে দেখি। আরে আপনি কি করছেন? থামুন। আমার তো কোনো গল্পই নেই। তোমার বাবা আমায় চেনেন, তাকে বলো আমি এসেছি। কিন্তু আপনি কি? আপনার নামটাই বা কি? বলা নেই, কওয়া নেই, রসগোল্লা তুলে নিয়ে খাচ্ছেন। ওহো, তুমি আমার নাম জানবে? ঠিক আছে, বাবাকে বলো মাছি এসেছে। ও মাছি! বাবা তাড়াতাড়ি এসো, মাছি এসেছে। সবে ঘুমটা ধরেছে,
কে এসেছে হ্যাঁ? আরে মাছি মাছি মাছি? আর এই নিয়ে তুই গলা ফাটাচ্ছিস হ্যাঁ? তুই আচ্ছা হাঁদা তো। বলো বড় মাছি এসেছে। বাবা বড় মাছি সব মিষ্টি খেয়ে নিচ্ছে। বাবা তাড়াতাড়ি এসো। বোকা, উঠলে কিন্তু পট পট করে তোর সব কটা হাড় আমি ভেঙে ফেলবো। ওই দেখো, বিশ্বাস করে না, মাছি যে সব খেয়ে নিল গো। খাক খাক, যত পারে খাক। ও এরকম প্রত্যেক দিনই খায়। খা। ও বাবা, বাবা তুমি কিন্তু এরপর আমাকে আর কিচ্ছু বলতে পারবে না। বোকা, চিৎকার বন্ধ করবি, না হলে কিন্তু আমি গিয়ে তোকে আর আস্ত রাখবো না। দেখেছো, তোমায় আগেই বলেছিলাম না তোমার বাবা আমাকে খুব ভালো করেই চেনেন। যাই হোক, এবার এগুলো নিয়ে যাচ্ছি, কেমন? আবার বাবাকে বিরক্ত করছো কেন? বাবা ঘুম থেকে উঠলে বলো যে মাছি খুব আনন্দ পেয়েছে। আচ্ছা। নে নে, তোরা যত পারিস খা, খেয়ে নে খেয়ে নে। দাদু কি করে আনলে? একটা ভুঁড়িওয়ালা বড় মাছি গেছিল ওর দোকানে। তাই নাকি? তারপর? তারপর তারপর আর কি? আপনার নামটাই বা কি? বলো, মাছি এসেছে। মাছি এসেছে? ও এরকম প্রত্যেক দিনই খায়। এবার এগুলো নিয়ে যাচ্ছি, কেমন? কিন্তু এরপর কি আর ভোলা ময়রার দোকানের সামনে দিয়ে যাওয়া যাবে? আলবাত যাবে। আর যখনই যাবি, ময়রাকে মাছির কথাটা মনে করিয়ে দিবি। ব্যাস, চিড়বির করে নিজেই জ্বলবে। নে খোকা, এবার যা, আমি বসছি। এ কি, রসগোল্লার জায়গাটা ফাঁকা কেন? আমি তো তখন তোমায় কত করে বললাম, মাছি সব মিষ্টি খেয়ে নিচ্ছে। এ কি ধরনের মাছি? বড় মাছি, বেশ ভুঁড়িওয়ালা মাছি। হায় 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 হায়, আমার রসগোল্লা সব খেয়ে নিয়ে চলে গেল রে। তুই খোকা নস, মস্ত বড় বোকা। আর তার থেকেও বড় বোকা হলাম আমি, যে কিনা তোকে দোকানে পাহারায় রেখে ঘুমোতে গেছিলুম। হায় 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 রে, আমার সব রসগোল্লা গুলো হাওয়া করে চলে গেল। হায় 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 রে। সত্যি গোপাল দাদু, তোমার জবাব নেই। শুধু হাসলে হবে না, তোমাদেরও কিন্তু কথা রাখতে হবে। আমাদের আবার কি কথা? বাহ, ভুলে গেছিস? এই জন্যেই তোর পড়াশোনার এই অবস্থা, বুঝলি? না না গোপাল দাদু, আর আমরা কখনো না বলে অন্যের জিনিস নেব না। ও এই কথা, ঠিক আছে ঠিক আছে, করবো না করবো না। কিন্তু গোপাল দাদু, তোমাকে এইভাবে রোজ আমাদের গল্প শোনাতে হবে। শোনাতে হবে, শোনাতে হবে, শোনাতে হবে। মহামন্ত্রী, আমার ঠিক বোধগম্য হয় না, বিদ্যুৎ ঝলকানির পরই কেন বজ্রপাত হয়? আপনি জানেন কিছু? আগে এটাই প্রাকৃতিক নিয়ম মহারাজ। কিন্তু প্রকৃতি সকলের জন্য তো একই নিয়ম করেছে, তাই না? আগে হ্যাঁ মহারাজ, প্রাকৃতিক নিয়ম সকলের জন্য একই। তাহলে আপনার মাথায় ভর্তি চুল আর গোপালের মাথায় টাক পড়লো কেন? আগে আগে মহারাজ। থাক থাক, বেশি মাথা চলকাবেন না, না হলে আপনারও গোপালের মতো দশা হয়ে যাবে। আচ্ছা গোপাল, তোমার কি জানা আছে এই প্রশ্নের উত্তর? জানি মহারাজ। তবে তুমিই বলো, বজ্রপাতের আগে বিদ্যুৎ ঝলকায় কেন? আসলে মহারাজ, বজ্রপাত করবার আগে ভগবান টর্চ জেলে দেখে নেন ঠিক কোথায় ওটা ফেলতে হবে। একেবারে গোপাল সুলভ উত্তর। বৃষ্টি বন্ধ হলো দেখছি।
আবার বৃষ্টি আরম্ভ হওয়ার আগেই আপনারা বরং বাড়ি ফিরে যান। সবার কাজ এখানেই আজ আমি শেষ করছি। বলি পথ ছাড়বে নাকি কাল যা করেছিলাম আজও তাই করতে হবে? এই রে বেটা গোপাল ভাঁড় মহারাজ কৃষ্ণচন্দ্রকেও খোল খাইয়ে ছাড়ে, আমি তো কোন ছাড়। কাল নিশ্চয়ই কাউকে জলে ঠেলে ফেলে দিয়ে রাস্তাটা পেরিয়েছিল। না বাবা, দরকার নেই। মানে সরে দাঁড়ানোটাই বুদ্ধিমানের কাজ হবে দেখছি। কি হলো কি? হ্যাঁ, পথ ছাড়বে নাকি? না 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 গোপাল ভাইয়া, আমি নেমে দাঁড়াচ্ছি, তুমি যাও। তা গোপাল ভাইয়া, কাল তুমি কি করেছিলে শুনি? আজ তুমি যেটা করলে সেটাই আগে। হ্যাঁ, আচ্ছা গোপাল দাদু, কদিন আগেও তো তোমার চালা ঘর ছিল, এত তাড়াতাড়ি পাকা বাড়ি কি করে হলো শুনি? হ্যাঁ, সেটা একটা ঘটনা বটে, বুঝলি? হ্যাঁ গোপাল দাদু, আজকে বরং সেটাই শোনাও। শোন, তবে বলি সেই ঘটনাটা, কিংবা এই দুর্ঘটনাও বলতে পারিস, বুঝলি? একদিন আমি দরবার থেকে ফিরছি, দেখি উফ, সবাই দেখছি দালান কোঠা বানিয়ে ফেললো, আর আমার কি না সেই চালাঘর। নাহ, কিছু একটা করতে হবে, আমিও পাকা বাড়ি হাঁকাবো। কিন্তু কিন্তু পাকা বাড়ি যে করব, কত টাকা কোথায়, কে দেবে টাকা? দেখি একটু চিন্তা ভাবনা করে দেখি। কি গো, এই অবেলায় শুয়ে পড়লে যে? শরীর টরীর খারাপ নাকি? বলি কানের মাথা খেয়েছ নাকি? কি বললুম শুনতে পেলে না? বুদ্ধি খাটাচ্ছি গিন্নি, বুদ্ধি খাটাচ্ছি। থাক 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 থাক, আর বুদ্ধি খাটিয়ে লাভ নেই। একটা মশারি খাটাতে গেলে যে উল্টে পড়ে যায়, সে কিনা বুদ্ধি খাটাবে? আরে বাবা, বুদ্ধি খাটিয়েই তো 2 পয়সা কামাচ্ছি, নইলে 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 কি হতো শুনি? না, তেমন কিছু না, ওই উনুনে হাড়িটা চড়তো না, এই আর কি। যাক, খোকাকে একবার ডেকে দাও তো। খোকাকে? খোকাকে আবার কি দরকার? বেশি কথা না বলে ডাকোই না তুমি বাবু। তোমার ব্যাপার স্যাপার কিছুই বুঝি না বাপু। ওরে ও খোকা, খোকা! আমাকে তুমি ডাকছো বাবা? হ্যাঁ শোন, কাঁচা বাড়ি পাকা করবার একটা মতলব এটেছে, বুঝলি? তাই নাকি? আমাদের পাকা বাড়ি হবে? হবে রে বাবা, হবে হবে। শোন, কাল তুই শুধু মহারাজকে গিয়ে বলবি, কিরে পারবি তো? পারবো না মানে? আলবাত পারবো, তুমি নিশ্চিন্তে থাকো বাবা। কি ব্যাপার মন্ত্রীমশাই, গোপালের পাত্তা নেই কেন? গোপাল তো কখনো দেরি করে না মহারাজ, কিন্তু আজ। কি ব্যাপার খোকা, কাঁদছো কেন? কি হয়েছে? কে তুমি? মহারাজ, আমি গোপাল ভাইয়ের ছেলে। গোপালের ছেলে? কি ব্যাপার, তোমার বাবাও আজ তো অনুপস্থিত দেখছি। কি হয়েছে গোপালের? আগে মহারাজ, আমার বাবার কৃষ্ণ প্রাপ্তি হয়েছে। কৃষ্ণ প্রাপ্তি মানে তো মারা গেছে? সে কি, গতকালই তো। মহারাজ, আমাদের সকলেরই এখন গোপালের বাড়ি যাওয়া উচিত। না না,
এই শোকের মধ্যে আমরা গেলে গোপালের স্ত্রী আরো ভেঙে পড়বে। দুঃখ একটু কমলে বরং। তাহলে এখন আমাদের কি করা উচিত মহারাজ? এখন গোপালের ক্রিয়াকর্মের জন্য 1000-5 টাকা ওর ছেলেকেই দিয়ে দিন। যথা আজ্ঞা মহারাজ, আমি খাজাঞ্চি বাবুর থেকে টাকাটা এক্ষুনি এনে দিচ্ছি। মরেও টাকা নিয়ে গেল। হ্যাঁ, চিন্তা করো না খোকা, এখন যৎকিঞ্চিত দিচ্ছি, শ্রাদ্ধের সময় আরো 1000 দেব, কেমন? মহারাজ মহানুভব। নিন মহারাজ, আপনি নিজে হাতে ওকে টাকাটা দিন। উফ, কতগুলো টাকা! হ্যাঁ, এসো এসো, তোমার বাবা ছিল আমার বন্ধুর মতো। অনেক বিপদ আপদ থেকে গোপালই আমাকে বাঁচিয়েছে। না না, টাকাটা ধরো। ধন্যবাদ মহারাজ, আমি এখন যাই। এসো এসো। আচ্ছা খোকা, এই রাস্তাটাই কি হাসপাতালে গেছে? আপনার কি মাথা খারাপ হয়েছে? রাস্তার কি অসুখ করেছে যে হাসপাতালে যাবে? না 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 না, সে কথা বলছি না, বলছি যে কিচ্ছু বলতে হবে না, আমার তাড়া আছে, আমি চললাম। বাপ কা বেটা। কিরে খোকা, টাকা আনতে পেরেছিস? পারবো না মানে? আমি গেছি আর পারবো না? নাও ধরো 5000, শ্রাদ্ধের সময় আরো 1000 পাওয়া যাবে। বলিস কি রে? 5000? পরে পরে আরো 20? না, তোর বুদ্ধি আছে দেখছি। বুদ্ধি থাকবে না? কার ছেলে দেখতে হবে তো। যাক, তবে তবে এবার বাড়িটা পাকা করা যাবে। হ্যাঁ, কি বলিস? সে আর বলতে। মন্ত্রী মশাই, এবার দুধকে পাঠান, গোপালের বাড়ির সব সংবাদ নিয়ে আসুক। যথা আজ্ঞা মহারাজ। রাজদূত, আজ্ঞা করুন মহামন্ত্রী। এক্ষুনি গোপালের বাড়ি যাও, সব সংবাদ নিয়ে এসো। যথা আজ্ঞা মহামন্ত্রী। দেখো বেশি দেরি যেন না হয়। মহারাজ খুবই চিন্তিত, তোমার সংবাদের অপেক্ষায় রইলেন। না না, দেরি হবে না, আমি যাব আর আসবো। গোপাল নেই, দরবারটা যেন শ্মশানপুরী। মহামন্ত্রী, আপনি গোপালের মতো কোনো চতুর ব্যক্তির খোঁজ করুন, যে বুদ্ধি বলে গোপালের আসনটা পূর্ণ করবে। আপনার আদেশ শিরোধার্য মহারাজ, আমি কিছুদিনের মধ্যেই তার বন্দোবস্ত করব। প্রণাম মহারাজ। কি সংবাদ দূত? গোপালের অন্ত্যেষ্টি ভালোভাবে হয়েছে তো? অন্ত্যেষ্টি? জ্যান্ত মানুষের আবার অন্ত্যেষ্টি হয় নাকি মহারাজ? জ্যান্ত মানুষ? বলো কি? গোপাল বেঁচে আছে? হ্যাঁ হ্যাঁ, জ্যান্ত। গোপাল দাদা বেঁচে তো আছেই, একেবারে বহাল তবিয়তে পাকা বাড়ির তদারকি করছে। গোপাল গোপাল বাড়ি বানাচ্ছে? এই তুমি ঠিক দেখেছো? আজ্ঞে মহারাজ, শুধু দেখিনি, গোপাল দাদার সঙ্গে কথাও কয়ে এলাম। ঠিক আছে, তুমি যাও যাও। বেটা ভাঁড়ের এত স্পর্ধা? না, অনেক সহ্য করেছি, আর মেনে নেওয়া যায় না। বড্ড বাড় বেড়েছে গোপাল, এর এবার একটা বিহিত করা দরকার। প্রহরী, প্রহরী! আজ্ঞা করুন মহারাজ। অবিলম্বে গোপাল আর ওর ছেলেকে ধরে নিয়ে এসো। আমি এক্ষুনি যাচ্ছি রাজামশাই। আজই গোপালকে শুলে চড়াবো, আর ওর ছেলেকে জ্যান্ত পুঁতে মারবো। এত স্পর্ধা! আমার আমার সঙ্গে প্রতারণা! বেশি উত্তেজিত হবেন না মহারাজ, আপনার রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। উত্তেজিত হব না? কি কি বলছেন মহামন্ত্রী? আমার সঙ্গে প্রতারণার পরেও আমি উত্তেজিত হব না? প্রতারকদের যথোপযুক্ত শাস্তি তো হবেই, সুতরাং উত্তেজনা বর্জনীয় মহারাজ।
ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি আমি প্রহরীর ফেরার অপেক্ষায় রইলাম। গোপাল দাদা আছেন নাকি? গোপাল দাদা, ও গোপাল দাদা। কে? ও রাজপ্রহরী, কি ব্যাপার? এই তো রাজদূত এসেছিল, আবার তুমি কেন বাপু? মহারাজ আপনাকে আর আপনার ছেলেকে ধরে নিয়ে যাবার আদেশ দিয়েছেন। কি ব্যাপার প্রহরী, হঠাৎ ধরে নিয়ে যাবার আদেশ কেন? তার আমি কি জানি। ডাকুন ডাকুন আপনার ছেলেকে। খোকা, ও খোকা, কি হলো? কেন ডাকছো? আমাদের ডাক পড়েছে রে, এক্ষুনি যেতে হবে। কে ডেকেছে বাবা? কোথায় যেতে হবে? মহারাজ ডেকেছেন বাবা, রাজসভায় যেতে হবে। মহারাজ, তবে কি সাধ্যের টাকাটা আজই দিয়ে দেবেন রাজামশাই? না, আমার মনে হয় ওই রাজামশাই নিজেই আজ আমাদের শ্রাদ্ধ করবেন। চলুন গোপাল দাদা, তাড়াতাড়ি চলুন। দাঁড়াও বাপু, দাঁড়াও দাঁড়াও, গায়ে চাদরটা আগে জড়িয়ে নি। চলো চল রে খোকা, চল। একটা ভাঁড় আমার চাদর জড়িয়ে এসেছে। এক্ষুনি টের পাবি কত ধানে কত চাল। মহারাজের সঙ্গে প্রতারণা। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে 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 হরে, হরে কৃষ্ণ। মহারাজ, আমাদের জরুরি তলবের হেতু আমার সঙ্গে প্রতারণা করার শাস্তি হিসাবে তোমাকে শুলে জড়ানো হবে, আর তোমার ছেলেকে জ্যান্ত পোতা হবে। হরে কৃষ্ণ, আপনার সঙ্গে প্রতারণা করব এমন স্পর্ধা আমার আছে মহারাজ। তো তোমার ছেলে যে বলল তোমার কৃষ্ণ প্রাপ্তি হয়েছে, তো এটা প্রতারণা নয়? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আমার ছেলে মিথ্যে বলেনি মহারাজ। এখনো বলবে তোমার কৃষ্ণ প্রাপ্তি হয়েছে? তুমি তো সশরীরেই আমার সামনে দাঁড়িয়ে রয়েছো। হরে কৃষ্ণ কৃষ্ণ প্রাপ্তি মানেই কি মারা যাওয়া মহারাজ? আমার সত্যি সত্যি কৃষ্ণ প্রাপ্তি হয়েছে। এই দেখুন মহারাজ। আরে, এই যে দেখি কৃষ্ণমূর্তি, কোথায় পেলে? হরে কৃষ্ণ, বাড়ির ভিত খোঁড়ার সময় এই কৃষ্ণ মূর্তিটা পাই মহারাজ। কেউ লটারি জিতলে সবাই বলে ওর লটারি প্রাপ্তি হয়েছে, তা আমি এই কৃষ্ণ মূর্তিটা পেয়েছি মহারাজ। এটাই কি আমার কৃষ্ণ প্রাপ্তি নয় মহারাজ? না গোপাল, না, আমারই বোঝার ভুল হয়েছিল। আমার বোঝার ভুলে তোমরা কেন শাস্তি পাবে? না না, আমার আদেশ আমি এক্ষুনি ফিরিয়ে নিচ্ছি। শাস্তির আদেশ না হয় ফিরিয়ে নিলেন, কিন্তু মহারাজ আপনার প্রতিশ্রুতি? প্রতিশ্রুতি? কিসের আবার প্রতিশ্রুতি? কেন? বাবার সাধ্যে আরো 20,000 টাকা দেবার প্রতিশ্রুতি মহারাজ। কিন্তু খোকা, তোমার বাবা তো মরেনি, তার আবার শ্রাদ্ধ কিসের? মহারাজ, বামুন ডেকে শ্রাদ্ধ করে নিলেই তো ল্যাটা চুকে যায় মহারাজ। জীবিত মানুষের শ্রাদ্ধ সে কখনো হয় নাকি? হয় মহারাজ, হয়, বুদ্ধি থাকলেই হয়। তোমার কথাটা তো ঠিক বোধগম্য হলো না মহারাজ। আমার একটা মাটির প্রতিমূর্তি গড়ে সেটার শ্রাদ্ধ করলেই তো হলো মহারাজ। জীবিত গোপাল জীবিত রইল, মাটির গোপালের শ্রাদ্ধ হলো না। গোপাল, তোমার ওই টিকোমাতার বুদ্ধির কাছে আমি আবার পরাজিত হলাম। মন্ত্রীমশাই, ওই খাজাঞ্চি বাবুকে বলে আমার প্রতিশ্রুতি মতো আরো 20,000 টাকা গোপালকে এনে দিন। ধন্যবাদ মহারাজ। তাহলে শ্রাদ্ধে সবাই আসছেন তো? আরে না না না, থাক থাক,
শ্রাদ্ধ শান্তি করে আর পয়সা নষ্ট করতে হবে না, তুমি বরং বাড়িটাই ভালো করে বানিয়ে নাও। মহারাজের জয় হোক, সকলি রাজারই ইচ্ছা, দয়াবতার রাজা তুমি, কাজকর্ম তুমি করে যাও, তু পাইস কামাই আমি, সকলি রাজারই ইচ্ছা। তাই হচ্ছে আমার কাঁচা বাড়ি পাকা করার গল্প। কেমন শুনলি? সত্যি গোপাল দাদু, তোমার যে কি বুদ্ধি! হ্যাঁ, তা খানিকটা আছে বই কি। কিন্তু কাউকে ভয় দেখায় না। শুনলাম নদিয়ার রেঁদাচোর ধরা পড়ার পর থেকে ওকে খালি কাতুকুতু দেওয়া হয়েছিল। লোকটা হাসতে হাসতে দম বন্ধ হওয়ার জো। আর আমাদের নেড়িমুদিকে ওজন কম দেবার জন্য কি শাস্তি দিল ভাবো? কি শাস্তি গো চিমটি? 57টা বড় বড় বাতাসা খাওয়ালো। নো জল, নট কিচ্ছু। এসব তো আমাদের রাজা মশাইকেই মানায়, আসলে এসব গোপাল দাদুর বুদ্ধি। ঠিক বলেছিস। তা সে কি রে, সকাল বেলায় সবাই একেবারে বাড়িতে হাজির। হ্যাঁ, কি ব্যাপার ন্যাপলা? গোপাল দাদু, আজ সকালেই রাজামশাই ঢেড়াদার ঢেড়া পিটিয়েছে। কারোর অসুখ করলে সময় নষ্ট না করে চিকিৎসালয়ে নিয়ে যেতে হবে। এই জন্য সপ্তদ্বীপে অত বাচ্চা কদিনে মরে গেল। কি দুঃখ! ওই ঢেড়া দেবার বুদ্ধি তার মাথায় এলো গোপাল দাদু? নিশ্চয়ই তোমার। না রে বাপু না, আমি হলাম গিয়ে গোপাল ভা। এ বুদ্ধি আমার আসে নাকি বল? হ্যাঁ, তাহলে রাজামশাইয়ের বুদ্ধি? রাজা মশাইয়েরও না। তাহলে কার বুদ্ধি? এই হলো আমাদের রাজবৈদ্য মহাশয়ের, বুঝলি? কত বড় কবিরাজ তিনি, তার চিকিৎসার গুণে মৃত্যুও হেরে যায়। ভাগ্যিস ওর মতো লোককে ঠিক মতো রাজবৈদ্য নির্বাচন করা হয়েছিল। ইলেভেলের লোক তো আর কম আসেনি। কি করে নির্বাচন করা হলো গোপাল দাদু? সে এক ব্যাপার, বুঝলি? মস্ত ব্যাপার, শুনি নাকি? শুরু করো গোপাল দাদু। শোন তাহলে। সে বছর খুব গরম পড়েছিল, প্রাণ একেবারে হাই যাকে বলে। ঘরে ঘরে অসুখ। এই সময়ে রাজামশাইয়ের চিকিৎসালয়ের যে বড় কবিরাজ, তিনি চলে গেলেন কাশীতে। যা বাবা, সে তো মহা বিপদের কথা, ভাববার কথা। সে আর বলতে, সবচেয়ে ভাবনা হলো রাজামশাইয়ের। প্রজাদের শরীরের কথা ভেবে ভেবে রাজামশাইয়ের ঘুম নেই একেবারে। রাজসভায় পাইচারি করে বেড়াচ্ছেন, সভা পণ্ড। না, গোপাল! আগে মহারাজ, আপনার মুখ চোখ একেবারে শুকিয়ে গেছে মহারাজ। আপনার এত চিন্তা কিসের বলুন তো? হ্যাঁ, ওই সূর্যকে মেঘে ঢাকলে যেমন সব কিছু অন্ধকার, তেমনি আজ আমাদেরও সেই অবস্থা মহারাজ। তুমি তো ভারী পচা খেদা ভাঁড় হে গোপাল। রাজবৈদ্য কাশি গেছে, দেখেছো কি চিকিৎসার হাল? ভেবে ভেবে কেষ্টচন্দ্র জেগে সারা রাত, অসুখেতে লোকে কাজ, চিকিৎসার একই অধঃপাত। দেখো কাণ্ড, এই কথা তুমি কি এই কথা বলছো গোপাল? অসুখ নামে কুমির এসেছে রাজ্যে, কেটে লম্বা খাল। আরে আপনি থামুন দেখি রাজকবি। দিন রাত্রি তো তেল দিচ্ছেন রাজামশাইকে। কিন্তু বিপদ তো এসে হাজির গোপাল। কবিরাজ পাওয়া শক্ত হবে না গোপাল, কিন্তু উপযুক্ত রাজবৈদ্য নির্বাচন করব কিভাবে? তার হাতেই তো সব ভার দিতে হবে। সে তো কম কথা নয়। সত্যি কি যে হবে? রাজবৈদ্য নেই ভাবলেই
পেটটা কেমন গুড়ুগুড়ু করছে মহারাজ। বড় ভয়ঙ্কর ব্যাপার। কি করে ঠিক ঠিক রাজবৈদ্য নির্বাচন করব সেই চিন্তাই এখন করছি। রাজা মশাই, যদি অভয় দেন তাহলে সবচেয়ে গুণী রাজবৈদ্যকে আমি নির্বাচন করে দেব। তুমি হ্যাঁ ভাঁড় করবে রাজবৈদ্য নির্বাচন? রাজপণ্ডিত শুনুন শুনুন, কি বলে গোপাল শুনুন। কিম অদ্ভুতং, বামুন হয়ে চাঁদ ধরতে চায়। বামুনং চন্দ্রং ধরিষ্যতি। অদ্ভুতং অদ্ভুতং। কালে কালে কতই হবে, পিঠে পুলির লেজ বেরোবে, বেড়ালের সিংহ যাবে, সিংহ মশাই ঘাস যে খাবে। শুনুন মহারাজ, শুনুন শুনুন, যদি আমি ঠিক ঠিক রাজবৈদ্য বেছে দিতে না পারি তাহলে আমার এক গালে চুন আর এক গালে কালি মাখিয়ে উল্টো কাঁধায় চড়িয়ে কৃষ্ণনগরে ঘোরাবেন, ঠিক আছে? বেশ বেশ, গোপালের কথায় আমরা রাজি। বলো গোপাল, এবার কি করতে হবে? মহারাজ, ওই মন্ত্রী মশাইকে বলুন দেয়ালে দেয়ালে আপনার ঘোষণা সেঁটে দিতে। আগামী মঙ্গলবার মানে 7 দিন পরে আপনি এ রাজ্যে বৈদ্যদের ডাকুন, আমি ঠিক লোক বেছে দেব মহারাজ। বেশ, আগামী মঙ্গলবার 7 দিন পর। মন্ত্রী মহারাজ, করো ঘোষণা, রাজবৈদ্য চাই। যে আজ্ঞে রাজামশাই। তারপর কি হলো গোপাল দাদু? হ্যাঁ, কি হলো? হ্যাঁ, কি আবার হবে? নবদ্বীপ জুড়ে দেয়ালে দেয়ালে সাঁটা হলো রাজবৈদ্য চাই। পরের মঙ্গলবার হই হই কাণ্ড, সবাই চায় রাজবৈদ্য হতে। ময়রা নাপিত নারকোল পাড়িয়ে তারাও সব ছুটলো রাজবৈদ্য হতে। একেবারে 3000 বৈদ্য, বুঝলি? 3000? মহারাজ কৃষ্ণচন্দ্র তো গুণী মানুষ, তিনি 3000 জনের থেকে 3 জনকে বেছে দিলেন। ওদের মধ্যে থেকে বেছে দিতে হবে রাজবৈদ্যকে। 3000 বৈদ্য এসেছিলেন, বেশিরভাগই রদ্দি। অথচ বলছে আমরা সব বদ্যি। আরে চুপ করো না বাপু, রাজামশাইকে বলতে দাও না ভায়া। আমি 3000-এর মধ্যে 3 জনকে বেঁচেছি। এইবার তোমাকে আসল বাছা বাছতে হবে, আর ঠিক মতো না হলে এই গালে মাখিবে চুন, ওই গালে কালি, গাধায় চড়িয়া ভাঁড় খাবে গালা গালি। আমি তৈরি আছি কবি মশাই। আপনি কাকে কাকে বেছেছেন মহারাজ? মন্ত্রী মশাই, ডাকুন ওদের, এটা আপনার কর্ম। প্রথম বৈদ্য এসেছেন সেই সুদূর কিষ্কিন্ধা থেকে, নাম শ্রী শ্রীল আয়ু আচার্য দন্তলাবণ্য মহার্ণব। কোথায় কোথায়? আসুন আসুন মহার্ণব মশাই, এগিয়ে আসুন এগিয়ে আসুন। দ্বিতীয় বৈদ্য? দ্বিতীয় বৈদ্য এসেছেন অলকাপুর থেকে, ওনার নাম হলো মম নাম পিণ্ডাইকরণ কবিরাজন পুঙ্গবং চরক শাস্ত্রী। দেখো কাণ্ড, এত বড় বড় নাম মনে রাখা ভয়ানক শক্ত বুদ্ধি মশাই। আমি ওনাকে বলবো আচার্য মশাই, আর আপনাকে বলবো শাস্ত্রী মশাই। মন্ত্রী মশাই, এবার তৃতীয় কবিরাজকে ডাকুন। তৃতীয় কবিরাজের নামটা বড় ছোট, শাস্ত্রী নয়, আচার্য নয়, নবদ্বীপের লোক, খুব বয়স হয়েছে। ওর নাম হলো, আমাকে লোকে বলে বুড়ো কবিরাজ। কি কি রোগের চিকিৎসা করেছেন একবার বলে দিন। বলতে গেলে আমি কোনো রোগেরই চিকিৎসা করি না, একদম আকার। অথচ আমায় যদি বলতে বলেন, এক নিঃশ্বাসে ৭৩,০০০ রোগ বলে যাব। হ্যাঁ, ওলাউটো, পেঁজরা, খোস, কাশি, সর্দি গর্মি, তরকা, কম্প, ঝম্প,
শ্বেত সার কত হলো? কে এমন মূর্খ আছে যে গুনবে ভারমশাই? ও যদি ৭৩,০০০ রোগের নাম বলে, আমি বলবো ৮৩ লাখ। সব বড় বড় রোগ, সর্দি কাশির মতো নাতি নাতনি রোগ নয়। শুনুন তাহলে, যক্ষা, রক্তাম্বু, অস্থিবাস, বেগুন চোরা, দাপট কাঁটা, কে আটকা, মরা মাছ, হাঁস পোকা। থামো থামো থামো, ও এ তো কানের পোকা, নাড়িয়ে ছেড়ে দেবে। শুধু কানে কেন মহারাজ, কানে, বগলে, নখে, সর্বত্রই পোকা নড়বে, তবে আমার নাম শাস্ত্রী। গোপাল, আর বিলম্ব করলে দেশত্যাগী হব বলে দিলাম। বেশ বেশ মহারাজ, আমি শুরু করি। আচার্য মশাই, আচার্য মশাই, এগিয়ে আসুন, এগিয়ে আসুন। না 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 না, আসতে হবে না, আসতে হবে না। বলছিলাম কি, ওই কৃষ্ণনগরের দেওয়ালে দেওয়ালে লেখা হলো রাজবৈদ্য চাই। আপনি বিদেশের লোক, কি করে খবর পেলেন? সে যেতেই পারে গোপাল, মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজবৈদ্য বলে কথা, কম ব্যাপার নয়, বুঝেছো? বুঝেছি, সে যাকে। কবিরাজ মশাইগণ, সভাসদগণ, আপনারা সবাই জানেন আমাদের শাস্ত্রে একটা কথা আছে, শতং মারি ভবেত বৈদ্য। যে কবিরাজ যত বেশি মারতে পারবে সে তত বড় বৈদ্য। নিন আচার্য মশাই, আপনি বলুন কজন মরেছে এ পর্যন্ত? কি করে হুট করে বলি? বলুন বলুন, ওই ২-৪টে কম বেশি হলে সেটা কিছু হবে না। তা ধরেন মোট রোগী দেখেছি ৩,৮০৬ জন গতকাল পর্যন্ত। হাততালি হাততালি হাততালি। এবারে বলুন আচার্য মশাই, তাদের মধ্যে মেরেছেন কজনকে? মানে কজন মরেছে আর কি। একেবারে ২৫০০। যমরাজের ঘরে পাঠিয়ে আমি কবিরাজ। আরে দূর দূর, নাবালক, দুগ্ধপোষ্য, ২৫০০ মেরেই একেবারে হনুমানের মতো লাফাচ্ছে দেখো। হ্যাঁ, এ কবিরাজি না করে রাজসভায় নাচুক মহারাজ। এ রোজই ২.৫ পো আদা নিম পাতার সঙ্গে বেটে খাওয়া উচিত। আপনি কতজন রোগী দেখেছেন শাস্ত্রী মশাই? ১০০০ হবে, কি বলো? আমি দেখেছি ১৮,৭৭১ জন, মরেছে ১৮,৩০০। লোকে আমার দেশে আমার ছবি রেখে চরণামৃত খায়, বুঝেছেন? বুঝলেন তো? একবার দুজন সৈনিক দৌড়াতে দৌড়াতে এসে থামলো, খবর এনেছে ওরা। তা আমি শক্তি বাড়াবার জন্য একটু শরবত দিলাম। ওরা খেলো? খেলো, ফুলে গেল, পটাং করে ফেটে মরে গেল। এ কি, আপনি কোথায় যাচ্ছেন? আরে পাকড়ো পাকড়ো। আপনি কোথায় পালাচ্ছেন দাদু মশাই? আমাকে ছেড়ে দিন মশাই, আমি এদের মতো অত গুণী নই। সে কি, রোগী দেখেননি আপনি? দেখেছি মশাই, কিন্তু বড় কম। কেন কম কেন? আমি যে রোগ হতেই দিই না। আমার গুরু আমায় শিখিয়েছেন, রোগের কারণগুলো নষ্ট করে দিলে রোগই হবে না। আমি যে তাই করি। কত রোগী এতদিন দেখেছেন কবিরাজ মশাই? সারা জীবনে আমি দেখেছি ১০০০ খানেক রোগী, আর মরেছে মাত্র ৩০ জন। তাতেই আমার লজ্জা করে। তাই বলছিলাম আমায় ছেড়ে দিন, আমি এদের মতো এত বড় কবিরাজ নই। আমি বড় তুচ্ছ, এখানে এসে খুব ভুল করেছি। কিন্তু কবিরাজ মশাই, এখানে না এলে
আপনি আরো ভুল করতেন যে, কারণ মহারাজ কৃষ্ণচন্দ্র আপনার মতন রাজবৈদ্যকেই খুঁজছেন। যে কবিরাজ রোগের কারণগুলো নষ্ট করে দেন তিনি যে শ্রেষ্ঠ। যে কবিরাজ রোগীর মৃত্যু হলে দুঃখ পায়, লজ্জা পায়, তিনিই তো শ্রেষ্ঠ। মহারাজ, এই আমার শ্রেষ্ঠ কবিরাজ। নির্বাচন শেষ মহারাজ। সাবাস গোপাল, সাবাস। তোমার রাজবৈদ্য নির্বাচন এই দেশের সর্বশ্রেষ্ঠ শিক্ষা। তুমি শুধু হাসির রাজা গোপাল ভাঁড় নও, তুমি এই বাংলার অলংকার। সত্যি গোপাল দাদু ঠিক বলেছিলেন রাজবৈদ্য। রোগের চিকিৎসার চেয়ে বড় হলো রোগ হতে না দেওয়া। তাই সামান্য রোগ হলেই চিকিৎসালয়ে আসতে বলে ঢেড়াদার ঘুরে বেড়াচ্ছে। এমন রাজবৈদ্যকে তুমি বলেই নির্বাচন করতে পেরেছো। রাজামশাই ঠিকই বলেছেন, তুমি শুধু হাসির রাজা নও, তুমি জ্ঞানের রাজা গোপাল ভাঁড়। জয় জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয় জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। প্রভাতে রাজার মুখ যেই জন দেখে, তার ভাগ্যে ভাগ্যদেবী ভালো কথা লেখে। রাজা যেন গগন সূর্য, বৈকুণ্ঠ ঈশ্বর, তার সঙ্গে পাল্লা দিতে কে খায় ঠক্কর? হয়েছে হয়েছে, রোজ রোজ এত তেল ঢাললে পিছলে পড়ে যাও যে। যাকে সবার কাজ শুরু হোক। মন্ত্রী, সবার কাজ শুরু করার আগে একটু জ্যোতিষ মশাইয়ের একটা কথা শুনে নিন রাজামশাই। যা কলা, সভায় বসতে না বসতেই জ্যোতিষী মশাইয়ের কাছে কুষ্টি পড়ার ভাল লাগে না। এমন কথা মুখে আনবেন না যজমান। নবদ্বীপের ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, তার শ্যামল প্রান্তরে রক্তের আলপনা। হ্যাঁ, গেল যা, যাত্রা গাইতে হবে না। খোলাখুলি কথাটা বলুন তো, মানে ঝেড়ে কাশুন। মহারাজ, মুর্শিদাবাদ থেকে নবাব ল্যাংড়া হরকড়াকে দিয়ে পত্র পাঠিয়েছে। ওই ল্যাংড়া হরকড়াটাকে ডাকা করাও। মুর্শিদাবাদের নবাব সরকার থেকে পাঠানো ল্যাংড়া হরকড়া হাজির হো। হাজির। কে রে? নবাব সাহেবের চিঠি বয়ে এনেছি জনাব, আজই ফিরতে হবে। ওই চিঠিটা নিয়ে একটু পড়ে দাও না পণ্ডিত। উত্তম, দাও চিঠি দাও। শ্রী শ্রী নবদ্বীপ রাজ মহামহিম কৃষ্ণচন্দ্র রায় বরাবরেশু। আপনার সভায় তো জানি জ্ঞানী গুণীদের বসিয়ে বসিয়ে খাওয়ান। আমি কজন হিন্দু গণৎকারকে চাই। কাল সকালেই আমার সভায় যেন দেখতে পাওয়া যায়। পালকি পাঠালাম, ভবদীয় নবাব বর্দি আলী খাঁ। আমি তো ভাগ্য গণনা করি না, একদম ছেড়ে দিয়েছি রাজামশাই। এই ল্যাংড়া, তুই বাইরে যা দাদা। আমার মনে হয় ওই হরচক্রবর্তী আর পঞ্চানন আগমকে পাঠিয়ে দে। দাবি নেই। হ্যাঁ, বড় নৈবেদ্য খাবার বেলা তুমি জ্যোতিষী, আর এখন এখন তুমি তুলসী পাতা না? হরু যাবে কেন? হরু যাবে কেন? জানিস মহারাজের সঙ্গে নবাব সাহেবের শত্রুতা। আগে মহারাজ, এই হরু আর পঞ্চাকে বাঘের মুখে ঠেলে দেওয়া কি ভালো দেখায়? আমি বলি কি মশাই, জ্যোতিষ মশাই যান। কত লেখাপড়া, মা সরস্বতীর আঁচল চাপা পণ্ডিত। কি মুখুরে, এই কৃষ্ণপক্ষে আমি যাব নবাবের কাছে? আমি বলছিলাম গণৎকার বলে আমাকেই পাঠিয়ে দিন। ওই নবাবটা আমার 1 নম্বরের শত্রু। জানি গোপাল, জানি। ওই জন্যই তোমাকে পাঠাতে যে বড় ভয় পাই। তুমি কি বলো? আমার মনে হয় মহারাজ, জ্যোতিষী হরু ঠাকুর আর পঞ্চু ঠাকুরকে পাঠিয়ে দিন। নইব নইব, মুখু ভাঁড়। বলছি এটা কৃষ্ণপক্ষ। আমি তো আজ কষতেই জানি না। আমি গিয়ে কি করব বলুন? আমি তো কথাই বলতে পারি না। তবু তোমরা 3 জনই যাবে। সেনাপতি, ঘোষণা করো। মহারাজ ঠিক করেছেন,
মুর্শিদাবাদের নবাবের সভায় কাল যে 3 জন গণৎকার উপস্থিত হবেন তারা হলো এই জ্যোতিষী মশাই ও হরু ঠাকুর আর পঞ্চা ঠাকুর। ব্যাস, হাকিম নড়বে, তবু হুকুম নড়বে না। বন্দগি জাহাপনা, আপনি হলেন গিয়ে গরিবের যাকে বলে কিনা মা বাপ। জনাব, যা হুকুম করবেন তাই করে দেব। মহারাজ তাই বলেই পাঠিয়েছেন। অথচ হুজুর, আপনার নসিব গণবার মতো কোনো ক্ষমতাই আমাদের নেই। খামোশ, তাই আমাদের নেই। হুজুরের নসিব গনবা তোরা কে রে? তোরা কে? বেত্তামিজ! কাকে ধরে এনে পাঠালো কৃষ্ণচন্দ্র? জাহান নামে যাওয়ার জন্য কম্পাক্ট পা বাড়িয়ে দিয়েছে। এতদিনে হুজুর আচ্ছা কসরত করেছেন, ফাঁদে পড়েছে আহাম্মুকটা। খালি পাশ কাটিয়ে পালায়, খালি পাশ কাটিয়ে পালায়। এই পণ্ডিত কটাকে 3টে বাত জানতে চাই, না বলতে পারলেই শুল। এ উজিরটা কি রে? ভুলে বসিয়ে কি হবে? কয় কয় 20 সাল কয়। জি কয়েন লাগে 20 সাল টোপ্পা। মামা মরে যাব খোদা বন্ধ। ছেলে পিলে সব গাছতলায় গিয়ে বসবে, ঠিক কেউ জুটবে না জনাব। আমার আবার ভাতে একটু ঘি না পেলে চোয়া ঢেকুর ওঠে। তার চেয়ে 3টে সওয়াল পুছতে বলুন উজির সাহেব। यही मर्द का बात। কি করব হুজুর? ডাঙায় বাঘ আর জলে কুমির। আপনাকে খুশ করে না ফেললে কৃষ্ণচন্দ্র ছাড়বে নাকি? জান কবুল, সওয়াল পুছ করুন। बहुत अच्छा। पहला सवाल, माटिर नीचे की আছে? মাটি আছে। मिट्टी के अंदर में क्या है? দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীর মাঝখান ঠিক কোন জায়গাটা? আমি তো রাজ সরকারে জরিপ করি না খোদাবান। সত্যি বলছি, আমিও করি না। মাসে তোলার দিব্যি। জরিপের লোক সব আলাদা, এই মা কালীর দিব্যি। तीसरा सवाल, 3 নম্বর প্রশ্ন, পৃথিবীকে এক পাক ঘুরতে গেলে কি করতে হবে? পায়ে হেঁটে? হ্যাঁ, पैदल पैदल। কি মুশকিল, অত হাঁটা যায় নাকি? সাদা সাপটা কথা জানাব, আমাদের বইয়ে এসব সওয়ালের কোনো জবাব নেই। দিন দিন গারদে পাঠিয়ে। क्या तुम जवाब देगा? জি। 3 सवालेर जवाब देगा? बहुत अच्छा। बताओ। আমি একটা জবাবও দিতে পারবো না হুজুর। ফাটকে চালান করে দিন, এর চেয়ে মরা সহজ। অসম্ভব, অসম্ভব। মন্ত্রী, এই যে মহারাজ, এই যে মহারাজ, বলি থাকো কোথায়? আমি তো আপনার পাশে পাশেই থাকি মহারাজ। প্যাকাটি কোথাকার, এত বড় একটা কাণ্ড হয়ে গেল, তবু হুঁশ নেই। যেন মাথায় পড়িল আকাশ ভেঙে, তবু দিন কাটে খেয়ে ও দে। মন্ত্রী না ষড়যন্ত্রী ভাই, দুষ্টু। বাক্যম অনর্থকম আজীবাজিন কথন বন্ধন। মহারাজের 3 গণৎকারকে নবাব ফাটকে পুড়ে দিল, আর উনি এসছেন অং বং চং করতে। মহারাজ, আমি বলি কি, এই নবাবের নামে একটা পদ্য লিখে পাঠাই। এই যে আমি লিখেও ফেলেছি। তুমি আমার প্রিয় নবাব, তোমায় আমি দিচ্ছি জবাব, বুকটা আমার দুরু দুরু। এটা একটা আস্ত গরু। মহারাজ, সৈন্যবাহিনী নিয়ে গিয়ে একটা যুদ্ধ করে দেখি। তুমি বুদ্ধি ঢেকি 3টে প্রশ্নের জবাব দিতে পারো না, পাকামো করতে এসেছো। কেনি মহারাজ, প্রশ্নের উত্তর দিতে পারি, কিন্তু নবাব তো আসলে ঝগড়া বাঁধাতে চাইছেন, কোনো জবাবই যে শুনবেন না। কি সর্বনাশ! তার মানে আবার খাজনা বাড়াবার তালে আছে? হ্যাঁ, তাহলে এখন উপায়? নবদ্বীপের 3 পণ্ডিত নবাবের ফাটকে জীবন কাটাবে। এ মা, ভীষণ লজ্জা করে। লোকে কি বলবে? ম্যাগো, ঠিক যেন ছন্দ ছাড়া পদ্য। মিষ্টি ছাড়া আবার কাঁচা গোল্লা হয় নাকি? কি করে মুখ দেখাবো ভাই? যা। আর একটা কথা বললে তোমাকে 17 ঘরে নামতাম কষ্ট ধরবো। খালি ভাবো,
ভাবো এখন কি উপায়। আমি বলছিলাম একটাই উপায় আছে মহারাজ। গোপাল, এখন থামো, হাসি মশকরার সময় নয় এখন। আমি তো জানি মহারাজ, উপায় একটাই। কি উপায়? আপনার রাজপণ্ডিত বলে আমাকে মুর্শিদাবাদে নবাবের দরবারে পাঠিয়ে দিন মহারাজ। বাঁচালং তুমি ভর পণ্ডিতের জবাব দিতে দাঁত ভেঙে যাবে। তাহলে আপনাকেই যেতে হবে পণ্ডিত মশাই, ফাটকে থাকতে হবে। এই অসভ্যতা করো না, আমি যাব কি করে? উত্তম মহারাজ, গোপালই যাক। গোপাল বন্ধু, কিচ্ছু ভাববেন না মহারাজ, নবাব যেমন প্রশ্ন করেছেন তেমনি উত্তর দেব মেপে। আপনার 3 গণৎকারকে ফিরিয়ে যদি না আনতে পারি তো আমার নামে গরু পুষবেন মহারাজ, হাতিকা দাঁত, মারতকা বাত। গোপাল পণ্ডিত দেবই চলেছে নবদ্বীপের মাঠ বাজাতে চলেছে কৃষ্ণরাজার নামে পণ্ডিত চলেছে। জয় জয় গোপাল পণ্ডিত দেবের জয়। জয়! নবদ্বীপের হারানো মান বাঁচাবে কে? পণ্ডিত গোপাল আবার কে? নবদ্বীপের হারানো মান বাঁচাবে কে? পণ্ডিত গোপাল আবার কে? কি নাম তোমার? আমার আবার নাম? তো নাম তো একটা আছে। তা আছে, সেটাই বলো না। বলতে একটু সময় লাগবে যে, লোকে অত সময় দেয় না। না হয় সময় দেওয়া হবে, আগে নাম। শ্রী শ্রীল শ্রীমন্ত ভট্টি হর বড় ভাঁড় নবদ্বীপ কৃষ্ণ আকাশে। এত বড় নাম? আরেকটু, শর্মা কৃষ্ণনগর ভীষণ মোরগ গর্জন। আর বলতে হবে না, এখনো শেষ হয়নি জানাব। ওই শুনতে গেলে আমি শেষ হয়ে যাব। আরেকটুখানি, পণ্ডিত বোধ বুদ্ধি নাকি কানি। খামোশ, এক গোল্লা সুতোর মতো নামের গোল্লা, খালি পেঁচ ছড়াচ্ছে। এ লোকটাকে আবার আনলে কেন? ও কিছু নয়, ও কিছু নয়, আমার পুরাণটা বয়ে এনেছে হুজুর, খুব ভারী। নামা নামা নামা। এই হলো পুরাণ। পুরাণের নাম জানেন? না 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 না, নাম জানা জরুরি নয়। ছোট্ট নাম খোদাবন্দ, আমাদের হিন্দুদের খুব পবিত্র। 3টে সওয়াল করব। জানি জানা, জবাব দিতে না পারলে ফাটকে পচে মরবো, আর জবাব দিতে পারলে 100 সোনার মোহর দেবো, আর ওই 3টে গণৎকারকে খালাস। চমৎকার জানাব, এই পুরাণে সব জবাব আছে, এই জন্যই এর নাম খট্টাঙ্গ পুরাণ। খটাস খটাস জবাব দিয়ে দেয়। প্রথম প্রশ্ন, পৃথিবী ঠিক মাঝখান কোনটা? দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীকে কিভাবে পায়ে হেঁটে ঘুরে আসতে হয়? তৃতীয়, মাটির একবারে নিচে কি আছে? কি হলো, হবে না তো? জানাব, একটু ওইখানে গিয়ে দাঁড়ান একবার। বাদিকে বাদিকে, আরে আরেকটু ডান পাশ সরে। এবার পিছিয়ে যান, পিছিয়ে। এবার এক পা এগিয়ে আসুন, আসুন আসুন। একেবারে পাক্কা হয়েছে, পাক্কা। ওই পৃথিবীর ঠিক মাঝখান। হ্যাঁ, একেবারে পাক্কা মাপ। আপনার কত পাকা মাথা, আপনি না হয় মেপে দেখবেন। দ্বিতীয়, একবার জানাব, একটু কষ্ট করতে হবে হুজুর। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? গুলবাজ কোথাকার। আগে হুজুর, পৃথিবীর মাঝখানটা ধরে তার চারপাশে ঘোরাই তো বিশ্ব ঘোরা, আর আমাদের নবাবই তো জগৎ হুজুর। বহুত আচ্ছা, क्या बात। लेकिन মাটির নিচে কি আছে? তিসরা। তৃতীয় প্রশ্ন, জানাব এত জ্ঞানী, তবু বলি হুজুর, এক মনে ভেবে দেখুন, এসব কি আমাদের জানতে আছে? লোকে কি বলবে আপনাকে? মানে আমরা হিন্দুরা মারা যাবার পর আমাদের পোড়ানো হয়, ধোঁয়া হয়ে আকাশে চলে যাই, তাই আকাশটা জানি। আপনাদের কবর দেওয়া হয় মাটির নিচে,
আপনাদের কত গুপ্ত লুকানো জিনিস সেখানে, ওখানে নজর দিয়ে বলতে পারি কি কি আছে জানাব, মরে গেলেও বলবো না। ঠিক বলেছ। মাটির নিচে কি আছে তা তুমি জানবে কেমন করে? জয় পণ্ডিত, তোমারই জিত, তোমারই জিত। আমার জয় কি বলছেন জানাব? আমরা বলবো জয় খট্টাঙ্গ পুরাণের জয়, জয় নবাব আলীবর্দীর জয়, জয় নবদ্বীপের জয়। আমার প্রিয় সভাসদগণ, আজ আমি বড়ই আনন্দিত। গোপাল গোপাল তার বুদ্ধিতে নবদ্বীপের সম্মান রক্ষা করেছে। সে আমার ভার নয়, আমার আমার বন্ধু, আমার রাজসভার অলংকার। কিন্তু কিন্তু কি করে গোপাল সব প্রশ্নের উত্তর দিল মহারাজ? মহা আশ্চর্যের ব্যাপার। সত্যি, শুধু সওয়াল জবাব নয়, আমাদের 3 পণ্ডিতকে ফাটক থেকে মুক্ত করে আনলো কিভাবে? নিশ্চয়ই শাস্ত্রের পাতায় লেখা আছে, নামটা মনে পড়ছে না। কি গোপাল, মানে কোন শাস্ত্রে লেখা আছে? মহারাজ, এ এক অতি প্রাচীন পুরাণে লেখা আছে। এই হলো পুরাণ মহারাজ। বলেছিলাম পুঁথিতে লেখা আছে, পুরাণের নামটাই খালি মনে পড়ছে না। আমি বলছি পণ্ডিত মশাই, এই পুরাণ হলো খট্টাঙ্গ পুরাণ। খটাঙ্গ পুরাণ? খট্টাঙ্গ পুরাণ মহারাজ। পুরাণটি দেখে চোখ সার্থক করুন। এ কি, এ পুরাণ কোথায়? এ তো ভাঙা কাঠের পায়া। গরিব গোপালের ওটাই খট্টাঙ্গ পুরাণ মহারাজ। নবাব যে বড় সড়ো জিনিস না দেখলে বিশ্বাসই করবেন না। ধন্য ধন্য গোপাল। তোমার বুদ্ধির দাম কিন্তু আমি দিতে পারবো না, তবে আমার গলারই হার তোমাকে পরিয়ে দিচ্ছি। ওটা নিয়ে কি করবেন মহারাজ? খাটের ভাঙা পায়া আমার রাজসভায় রেখে দেব রাজপণ্ডিত। ওই খটাঙ্গ পুরাণ বাঙালির বুদ্ধির সাক্ষী।